চট্টগ্রামে মৌসুমের সর্বোচ্চ বৃষ্টিতে জলাবদ্ধতা, পাহাড় ও দেয়াল ধসে 4 জনের প্রাণহানি। বান্দরবান ভ্রমণে নিষেধাজ্ঞা, প্লাবিত খাগড়াছড়ির বিভিন্ন এলাকা। সেনাবাহিনীর ওপর জনগণের গভীর আস্থা, বলেছেন প্রধানমন্ত্রী। জাতীয় সংকট ও আইন শৃঙ্খলা রক্ষায় গৌরবময় ভূমিকার প্রশংসা। এনসিপির সমাবেশে হামলা, যুবলীগের 2 নেতা রিমান্ডে। কঠোর আইনি পদক্ষেপের আশ্বাস আইনমন্ত্রীর, ছাড় পাবে না হামলাকারীরা, বলেছেন তথ্য উপদেষ্টা। দেখছিলেন সংবাদ শিরোনাম। পরপর অবিশ্বাস্য 3 গোলে আর্জেন্টিনার জয়ে বাঁধ ভাঙা উল্লাসে ফেটে পড়লেন বাংলাদেশের সমর্থকরা। বুয়েনোস আয়ার্সের আনন্দের ঢেউ ছুঁয়ে গেল রাজধানীর বড় পর্দার সামনে বসে খেলা দেখা দর্শকদের। মেসির পারফরমেন্স তাদের শিরোপার প্রত্যাশা আরও বহুগুণ বাড়িয়ে দিয়েছে, জানাচ্ছেন মোবাশ্বের আহমেদ। প্রথম 10 মিনিটেই মিশরের প্রথম গোলে আর্জেন্টিনা ভক্তদের মনে যে হতাশা ছড়িয়েছিল তার পুরোটাই পুষিয়ে দিলেন মেসিরা। 20 মিনিটে পরপর 3 গোলে উচ্ছ্বসিত আর্জেন্টাইন ভক্তরা। মাঝপথে অনেক ভক্তরাই ভেবেছিল হয়তো নকআউট থেকেই বিদায় হচ্ছে আর্জেন্টিনার, তবে ভক্তদের জন্য অপেক্ষা করছিল এক রোমাঞ্চকর জয়। প্রথম থেকে যেরকম খেলছে গোলকিটার জন্য অনেক গোল বেঁচে গেছে, নাহলে কিন্তু গোল আজকে প্রায় 7 থেকে 8টা গোল হতো। আজকে যে খেলা দিচ্ছে এটা আমাদের ওয়ার্ল্ড কাপ 26 সালে 20 মিনিটে কামব্যাক। আর্জেন্টিনা মানেই কিন্তু এক্সট্রা ধামাকা দেয়। আমাদের যারা দর্শক আছি এদের আসলে হার্টের ক্যাপাসিটি টেস্ট নিচ্ছে যে আপনি কতটুকু প্রেসার নিতে পারবেন, বুঝতে পারছেন? শিরোপা জয়ের আকাঙ্ক্ষা আরও তীব্র হলো আর্জেন্টাইন সমর্থকদের মনে। মেসির হাতে 3টা কাপ থাকবে, এটি আমরা আশা করি। আজকে যে ম্যাচটা হয়েছে এই ম্যাচের পরে আমরা আশা করতেই পারি যে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বর্তমান আর্জেন্টিনা এইবারও কাপ নিচ্ছে এবং নিবে। 3 গোলে জয় নিয়ে কোয়ার্টার ফাইনালে টিম আর্জেন্টিনার আরও ভালো পারফরম্যান্সের প্রত্যাশা করছেন সমর্থকেরা। মোবাশ্বের আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। টানা বৃষ্টিতে চট্টগ্রাম, কক্সবাজার ও রাঙামাটিতে পাহাড় ও দেয়াল ধসে মৃত্যু হয়েছে 4 জনের। এদের মধ্যে কক্সবাজারে 1 নারী সহ 2 জন, চট্টগ্রামে 1 জন এবং রাঙামাটিতে 1 জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন শিশু সহ অন্তত 6 জন। এছাড়া বেশ কিছু এলাকায় তৈরি হয়েছে জলাবদ্ধতা। স্থগিত করা হয়েছে চট্টগ্রামের বিভিন্ন স্কুলের অর্ধবার্ষিকী পরীক্ষাও। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে নাজমুল নিশানের ডেস্ক রিপোর্ট। মৌসুমী স্থল নিম্নচাপের প্রভাব আর টানা বৃষ্টিতে কক্সবাজারে আবারও ভয়াবহ পাহাড় ও দেয়াল ধস হয়েছে। এতে 1 নারী সহ 2 জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় 2 শিশু সহ আহত হন 3 জন। স্থানীয়রা জানান দুপুর 2টার দিকে হাজিনগর এলাকার জসিম উদ্দিন নামে এক ব্যক্তির বাড়িতে পাহাড় ধসে পড়ে। এতে জসিম ও তার স্ত্রী লিমা এবং 2 শিশু মাটির নিচে চাপা পড়ে। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে যায়। পরে চিকিৎসক লিমা আক্তারকে মৃত ঘোষণা করেন। ঝুঁকিপূর্ণ পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য মাইকিং করা হচ্ছে বলে জানায় প্রশাসন। মাইকিংয়ের ব্যবস্থা করেছি যে পাহাড়ে যাতে কেউ অবৈধভাবে বসবাস না করে এখান থেকে নিরাপদে সরে যায়। আমাদের আশ্রয় কেন্দ্রগুলো রেডি আছে। ইভেন এখানে যেটা দেখতেছি তাদেরকেও কিন্তু গতকালকেও মাইকিং করা হয়েছে, তাদেরকে সরে যেতে হয়েছে। এখানকার যারা সমিতি আছে তাদের লিডারদের সাথে কথা বলেছি আমরা, তারাও এদেরকে সবাইকে এসে অনুরোধ করছে যে তারা যেন সরে যায়। এটা তারা ঘুমাচ্ছিল এবং তারা সরে যায়নি, এটা খুবই অনাকাঙ্ক্ষিত, যার ফলে এই দুর্ঘটনা ঘটেছে। একজন নিহত হয়েছে এবং ওনার স্বামী আহত হয়ে কক্সবাজার সদর হাসপাতালে আছে। এদিকে চট্টগ্রামে পাঁচলাইশ থানার রহমাননগর আবাসিক এলাকায় দেয়াল ধসে শফিকুর রহমান নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে 1 শিশু সহ 3 জন। ওই যুবকের বাড়ি গাইবান্ধার সুন্দরগঞ্জে। পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, আহত 3 জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। অন্যদিকে রাঙ্গামাটির বাঘাইছড়িতে পাহাড় ধসে লক্ষ্মীবিলাস চাকমা নামে একজনের মৃত্যু হয়েছে। স্থানীয়রা জানান, সকালে গরুর খড়ের স্তূপে জমে থাকা পানি নিষ্কাশনের জন্য ড্রেন কাটছিলেন লক্ষ্মী। এ সময় পাহাড় ধসে একটি গাছের নিচে চাপা পড়ায় ঘটনাস্থলে তার মৃত্যু হয়। আপনার বৃষ্টির কারণে ধসে গেছে, ভেঙে গেছে। এখন আমরা অনেক কষ্ট করে চলাফেরা করতেছি, এখন আমাদের অনেক কষ্ট হচ্ছে। আমরা সবসময় সতর্ক থাকতেছি যারা আমরা নিচে থাকি। এখন জেলা প্রশাসনের কাছে আমার সবচেয়ে আকুল আবেদন থাকবে, আমাদের উপরে যারা আছে তাদেরকে দয়া করে একটু সচেতন হওয়ার জন্য, যেন ওনারা দৃষ্টি আকর্ষণ করে। বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনা মারজান ঘটনাস্থল পরিদর্শন করেন এবং লক্ষ্মীর পরিবারকে সহায়তার আশ্বাস দেন। এছাড়া পাহাড় ধসের ঝুঁকিপ্রবণ এলাকাগুলো পরিদর্শন করেছেন জেলা প্রশাসক নাজমা আশরাফি। বাংলা ভিশন নিউজ ডেস্ক।
সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় প্রধানমন্ত্রী বলেন, দেশের জনগণ সেনাবাহিনীর উপর গভীর আস্থা রাখে। জাতীয় সংকট ও আইন শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর গৌরবময় ভূমিকার প্রশংসা করেন প্রধানমন্ত্রী। আহমেদ সারোয়ারের রিপোর্ট। মঙ্গলবার সকালে মানিকগঞ্জের সিঙ্গাইরে বাংলাদেশ সেনাবাহিনীর ৯ম পদাতিক ডিভিশনের অধীনে ৮ম বীরের গ্রীষ্মকালীন প্রশিক্ষণ এলাকায় হঠাৎ উপস্থিত হন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি হেঁটে মহড়ার বিস্তীর্ণ এলাকা পরিদর্শন করেন। প্রধানমন্ত্রী তারেক রহমান ফার্ম বেজের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং দায়িত্বপ্রাপ্ত জেনারেল অফিসার কমান্ডিং জিওসি ও ইউনিটের কমান্ডিং অফিসারের কাছ থেকে প্রশিক্ষণ কার্যক্রম ও কৌশলগত প্রস্তুতি সম্পর্কে অবহিত হন। তিনি একজন কমান্ডারের মৌখিক অপারেশনাল নির্দেশনা মনোযোগ দিয়ে শোনেন এবং সেনা সদস্যদের পরিচালিত একটি রেইড মহড়া প্রত্যক্ষ করেন। যুদ্ধক্ষেত্রে সেনা সদস্যদের অবস্থান গ্রহণ, রণকৌশল, সমরাস্ত্রের ব্যবহার এবং বাস্তবধর্মী প্রশিক্ষণের বিভিন্ন দিক ঘুরে ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। ব্যাংকারে নেমে মহড়ায় অংশগ্রহণকারী অফিসার ও সেনা সদস্যদের সাথে রণকৌশল নিয়ে মতবিনিময় করেন। এমনকি গাছের পাতার আড়ালে ছদ্মবেশে অবস্থানরত সেনা সদস্যদের কাছে গিয়েও তাদের খোঁজ খবর নেন এবং দায়িত্ব পালনে উৎসাহ প্রদান করেন। এক পর্যায়ে প্রধানমন্ত্রী তারেক রহমান মহড়ায় অংশগ্রহণকারী সেনা সদস্যদের জন্য প্রস্তুত করা তাৎক্ষণিক রান্না করা খাবার গ্রহণ করেন এবং তাদের সাথে চা পান করেন। মাঠ পর্যায়ে সেনা সদস্যদের সাথে সরকার প্রধান দীর্ঘ সময় কাটানোয় উপস্থিত সেনা সদস্যরা উচ্ছ্বাস প্রকাশ করেন। পরে সেনা সদস্যদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, দেশের জনগণ বাংলাদেশ সেনাবাহিনীর উপর গভীর আস্থা রাখে। জাতীয় সংকট ও আইন শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর গৌরবময় ভূমিকার প্রশংসা করে তিনি পেশাদার প্রশিক্ষণ, শৃঙ্খলা ও সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার উপর গুরুত্ব আরোপ করেন। সেই সাথে বাংলাদেশ সেনাবাহিনীর উত্তরোত্তর সাফল্য কামনা করেন। দেশের ইতিহাসে এই প্রথম কোন প্রধানমন্ত্রী সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ এলাকায় সশরীরে উপস্থিত হয়ে মাঠ পর্যায়ে সদস্যদের সাথে দীর্ঘ সময় কাটালেন। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। সংসদ অধিবেশন দেখতে আসা দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার বিকেলে অধিবেশনের বিরতির ফাঁকে শিক্ষার্থীদের সাথে সাক্ষাৎ করেন তিনি। এ সময় প্রধানমন্ত্রী তাদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন এবং তাদের লেখাপড়ার খোঁজ খবর নেন। দেশ গঠনে ভূমিকা রাখতে নিজেদের দক্ষ করে গড়ে তোলারও আহ্বান জানান তিনি। এ সময় প্রধানমন্ত্রীর সাথে ছিলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম ও অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। বিএনপি সরকারের সময় সংসদ অধিবেশন দেখার সুযোগ পাচ্ছেন দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা। সেই ধারাবাহিকতায় 4 জন বিদেশি শিক্ষার্থীও সেই সুযোগ পান। তারা সংসদের নির্মাণ শৈলী প্রত্যক্ষ করেন, ঘুরে দেখেন লাইব্রেরি। পরে সংসদ অধিবেশন প্রত্যক্ষ করেন শিক্ষার্থীরা। এরপর নামাজের বিরতিতে তারা সাক্ষাৎ পান প্রধানমন্ত্রী তারেক রহমানের। নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষক সহ নটরডেম কলেজের 43 জন শিক্ষার্থী ও 10 জন শিক্ষক, ইউনিভার্সিটি অফ অক্সফোর্ডের 4 জন বিদেশি শিক্ষার্থী সংসদ ভবন পরিদর্শন ও অধিবেশন প্রত্যক্ষ করার সুযোগ পান। জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডক্টর জুবাইদা রহমান বলেছেন, চিকিৎসা মানুষের মৌলিক অধিকার, তাই সবার জন্য চিকিৎসা সেবা নিশ্চিত করতে চায় সরকার। আর অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, অর্থনীতির সাথে স্বাস্থ্য খাতেও গণতন্ত্রায়ন চায় সরকার। দেশের মানুষের বড় অঙ্কের অর্থ চিকিৎসায় ব্যয় হওয়াকে দুঃখজনক বলেও মন্তব্য করেন অর্থমন্ত্রী। রিপোর্ট গোলাম মাইনুল্লাহ হাসানের। বাংলাদেশের স্বাস্থ্যসেবার মান ও চিকিৎসকদের আন্তরিকতা নিয়ে সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন রয়েছে মোটা দাগে। বিপুল সংখ্যক মানুষ চিকিৎসা নিতে যান বিদেশে। সেবার প্রশ্নে সরকারি এমনকি বেসরকারি হাসপাতালে চিকিৎসকদের সাথে রোগী স্বজনদের সংঘর্ষের ঘটনাও সামনে আসে প্রায়। এমন প্রেক্ষাপটে রাজধানীর হোটেলে স্বাস্থ্য খাতে উদ্যোক্তা তৈরি বিষয়ক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে অংশ নেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডাক্তার জুবাইদা রহমান। জানান, স্বাস্থ্যসেবা প্রতিটি মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার। We believe health is not a privilege. It is a fundamental human right. Bangladesh's health sector has been facing years of neglect. সবার জন্য চিকিৎসা সেবা নিশ্চিত করবে সরকার। প্রতিটি নাগরিক স্বাস্থ্য সেবা গ্রহণ করতে পারবেন সম্মানের সাথে। পরিবেশ তৈরি করতে হবে স্বাস্থ্য খাতে উদ্যোক্তাদের জন্য। আর নতুন নতুন উদ্যোক্তা এলে দেশের স্বাস্থ্য খাতের চেহারা পাল্টে যেতে সহায়ক হবে। We aim for disease prevention and health awareness to deliver services door to door in villages. অর্থমন্ত্রী বলেন,
দেশের স্বাস্থ্যসেবার গুণগত মান নিশ্চিতে সরকারি ও বেসরকারি খাত একসাথে কাজ করতে হবে। The elected government has to deliver what we have promised. And healthcare is one thing we have promised to our people. সরকার কিভাবে স্বাস্থ্য খাতের উদ্যোক্তাদের সাহায্য করতে পারে সেটি বড় প্রশ্ন। সরকারি বেসরকারি খাতে প্রতিযোগিতা আছে, তবে একসাথেই কাজ করতে হবে সবার স্বাস্থ্যসেবা নিশ্চিতে। এক্ষেত্রে সরকারি খাতের চেয়ে বেসরকারি খাত ভালো করছে। Private sector and government are already, we have taken decision that how they can work together. অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জানান, স্বাস্থ্য খাতে উন্নতির জন্য সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার। স্বাস্থ্য খাতে নৈতিকতা সবচেয়ে জরুরি বলেও মনে করেন তিনি। Medical entrepreneurship needs moral, high moral. Without high moral, in this entrepreneurship cannot be successful. গোলাম মইনুল হাসান, বাংলা ভিশন, ঢাকা। সাভারে জাতীয় নাগরিক পার্টি এনসিপির জুলাই পদযাত্রার সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনায় করা মামলায় গ্রেফতার যুবলীগের 2 নেতার 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ঢাকা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাজুল ইসলাম সোহাগ শুনানি শেষে আদেশ দেন। রিমান্ডে নেওয়া 2 জন হলেন নিষিদ্ধ যুবলীগ নেতা মোহাম্মদ নুরুল ইসলাম ও কর্মী মোহাম্মদ সজীব। তারা 2 জন মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জয়মণ্ডপ ইউনিয়নের বাসিন্দা। পুলিশ জানায়, গ্রেফতার 2 আসামিকে আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক মোহাম্মদ শাখাওয়াত ইমতিয়াজ 7 দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। শুনানি শেষে 2 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এর আগে 6 জুলাই রাতে সাভারের তারাপুর ঈদগাহ মাঠে এনসিপির সমাবেশ চলাকালে মঞ্চের সামনে বিস্ফোরণের ঘটনা ঘটে, এতে কয়েকজন আহত হন। এ ঘটনায় সাভার থানায় এনসিপির ঢাকা জেলা উত্তরের সদস্য সচিব সালামতুল্লাহ রনি বাদী হয়ে মামলা করেন। এনসিপি সমাবেশে ককটেল হামলায় জড়িতদের ব্যাপারে কঠোর আইনি পদক্ষেপ নেবে সরকার। সংসদে এ তথ্য জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। সংসদে আজ পয়েন্ট অফ অর্ডারে এনসিপির সংসদ সদস্য আক্তার হোসেনের বক্তব্যের জবাবে তিনি এ তথ্য জানান। এছাড়া প্রশাসনে থাকা ফ্যাসিবাদীদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মোহাম্মদ আব্দুল বারী। রিপোর্ট রিশান নাসরুল্লাহ। জাতীয় সংসদের নতুন অর্থ বছরের বাজেট পাশের পর মঙ্গলবার থেকে আবার শুরু হয়েছে সংসদের মুলতবি অধিবেশন। অধিবেশনে পয়েন্ট অফ অর্ডারে এনসিপির সংসদ সদস্য আক্তার হোসেন জুলাই পদযাত্রায় ও সমাবেশে পলাতক ফ্যাসিস্ট শক্তির হামলার বিষয়ে সরকারের পদক্ষেপ নিয়ে প্রশ্ন তোলেন। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষে জবাব দেন আইনমন্ত্রী। আমরা যখনই জুলাইকে নিয়ে কোনো প্রসঙ্গ নিয়ে আসি, জুলাইকে নিয়ে যখনই আমরা কোনো আন্দোলন সংগ্রাম বা কোনো প্রোগ্রামের কর্মসূচি আমরা ঘোষণা করি, সেই সময়টাতেই নানাভাবে আমাদেরকে বাধাগ্রস্ত করার চেষ্টা করা হয়। গতকাল যে বিস্ফোরণ ঘটানো হয়েছে সেখানে বিরোধী দলীয় চিফ হুইপ উপস্থিত ছিলেন, আমি নিজে উপস্থিত ছিলাম, আরও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ভয়াবহ ক্ষতির মধ্যে আমরা পড়তে পারতাম। এমত অবস্থায় যারা পতিত স্বৈরাচার আছে এবং যারা নানাভাবে সমাজে স্বাভাবিকীকরণের দিকে অগ্রসর হচ্ছে, তাদের ব্যাপারে আসলে সরকারের তরফ থেকে পদক্ষেপ কি? এই অপরাধীরা এবং বিস্ফোরণকারীরা যে বিস্ফোরণ ঘটানোর সুযোগ পাচ্ছে, তাদের বিপক্ষে আইনগত কোনো ব্যবস্থা গ্রহণ করা হবে কিনা এবং আমাদের নির্বিঘ্ন সভা সমাবেশ করার অধিকার নিশ্চিত করা হবে কিনা, সেটা আপনার মাধ্যমে এই সংসদের কাছ থেকে আমরা জানতে চাই মাননীয় স্পিকার। আমরা আশ্বস্ত করতে পারি যে এর সাথে যদি কেউ জড়িত থাকে তার বিরুদ্ধে আইনিভাবে যতটা পদক্ষেপ নেওয়া সম্ভব, স্বচ্ছতার সাথে ততটা কঠোর পদক্ষেপই সরকার নেবেন। অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রী জানান, শূন্যপদ পূরণের পাশাপাশি ফ্যাসিস্ট সরকারকে দীর্ঘস্থায়ী করতে প্রশাসনের যেসব কর্মকর্তা কর্মচারী প্রকাশ্যে কাজ করেছেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের। অন্যদিকে আইনমন্ত্রী জানিয়েছেন, রাজনৈতিক হয়রানিমূলক মামলার বিষয়ে কাজ করছে সরকার। যে রাজনৈতিক মামলাগুলো এখনো প্রত্যাহার হয়নি, ইতিমধ্যে সেই মামলাগুলো প্রত্যাহারের জন্য জেলা প্রশাসকের নেতৃত্বে একটি কমিটি হয়েছে। সেই কমিটির মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয় হয়ে আইনমন্ত্রীর নেতৃত্বে আরেকটি কমিটি হয়েছে। সেই কমিটির কাছে আসলে আমরা সেটা যাচাই বাছাই করে প্রত্যাহারের জন্য যথাযথ সিদ্ধান্ত গ্রহণ করছি এবং করব। শূন্যপদ পূরণের জন্য ইতিমধ্যে 6 মাস, 1 বছর এবং 5 বছর মেয়াদী কর্ম পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে। পরিকল্পনায় বর্ণিত স্বচ্ছতা ও দ্রুততার সাথে 5 লক্ষ সরকারি কর্মচারী নিয়োগ, এর বিষয়ে অন্যান্য মন্ত্রণালয় বিভাগের নিয়োগের সর্বশেষ অবস্থা, শূন্য পদে নিয়োগের তথ্য এবং ক্যাডার পদে নিয়োগের অধিযাচন প্রেরণের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় হতে পত্র প্রেরণ করা হয়েছে। মঙ্গলবার সংসদের অধিবেশনে চামড়াজাত পণ্য ও ভূমিহীন দরিদ্রদের জন্য খাস জমি বন্দোবস্ত বিষয়ক গুরুত্বপূর্ণ নোটিশের উপর আলোচনা হয়। এছাড়া পাবলিক এক্সামিনেশনস অফেন্সেস বিল 2026 পাশ হয়েছে সংসদে।
একই সাথে বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন 2021 রহিতক্রমে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল 2026 সংসদে উত্থাপন করেন শিক্ষামন্ত্রী। পাবলিক এক্সামিনেশন অফেন্সের অ্যামেন্ডমেন্ট বিল 2026 পাস করা হোক। রিশান নাসরুল্লাহ, বাংলাভিশন, ঢাকা। জুলাই নিয়ে কটূক্তি অপ্রত্যাশিত নয়, তবে ফৌজদারি অপরাধ নয়। সরকার জুলাই চেতনাকে ধারণ করে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তথ্য বিষয়ক উপদেষ্টা ডক্টর জাহেদুর রহমান। মঙ্গলবার সচিবালয়ে নিয়মিত ব্রিফিংয়ে আওয়ামী লীগের বিচার শেষ না হওয়া পর্যন্ত কার্যক্রম না চালানোর পরামর্শ দেন তিনি। সাভারে এনসিপি সমাবেশে বোমা হামলার তদন্ত চলছে জানিয়ে উপদেষ্টা বলেন, নাহিদ ইসলামের বক্তব্য রাজনৈতিকভাবে দায়িত্বশীল হওয়া উচিত ছিল। উপদেষ্টা বলেন, তুরাগ নদে আওয়ামী লীগ কর্মীর মৃত্যুর ঘটনা দুঃখজনক, সেই সাথে আওয়ামী লীগ বিচারে নিষিদ্ধ না হলে কর্মসূচি চালাতে পারবে বলেও মন্তব্য করেন তিনি। আরেক প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা জানান, পলাতক সাবেক প্রধানমন্ত্রী ভারতে বসে চেহারা দেখাতে কুণ্ঠাবোধ করেন, তাই অডিও বক্তব্য দেন। বলেন, কিছু লোককে দিয়ে বিশৃঙ্খলা করা সম্ভব হলেও খারাপ কিছু করা সম্ভব নয়। সংসদে বিরোধী দলের সদস্যদের কথা বলতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদে বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। বলেন, এনসিপির নেতারা জনসভায় কথা বলতে গেলে বোমা মারা হয়, ককটেল নিক্ষেপ করা হয়। মঙ্গলবার টাঙ্গাইলের সখীপুরে এনসিপি আয়োজিত জুলাই পদযাত্রা শেষে পথসভায় নাহিদ ইসলাম এ অভিযোগ করেন। সাভারে আমাদের যে কর্মসূচি ছিল শান্তিপূর্ণ কর্মসূচিতে ককটেল ফাটিয়ে বোমা ফাটিয়ে তারা মনে করেছিল আমাদের পদযাত্রা বন্ধ করবে, আমাদের পদযাত্রায় জনজোয়ার বন্ধ করবে, কিন্তু তারা সখীপুরবাসী প্রমাণ করে দিয়েছে এই সকল ষড়যন্ত্র পরিকল্পনা ব্যর্থ করে দিয়েছে। আমরা দেখছি বাংলাদেশকে আবারও সেবার এক দলীয় শাসনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। এক ক্ষমতাসীন দল, সরকারি দল, শুধু তারাই কথা বলবে, অন্য দলকে কথা বলতে দেওয়া হবে না। সংসদে আমাদেরকে কথা বলতে দেওয়া হয় না। আমরা জনসভায় কথা বলতে গেলে ককটেল ফুটানো হয়, বোমা মারানো হয়। এই একদলীয় শাসন যদি আবার শুরু করার কথা কেউ ভাবে, আওয়ামী লীগের প্রকৃতির কথা আপনারা ভাববেন। আওয়ামী লীগ 16 বছর একদলীয় শাসন করে দিল্লিতে হেলিকপ্টার নিয়ে পালাতে হয়েছিল। এদিকে গণভোটের গণরায় বাস্তবায়ন এবং জুলাই আন্দোলনে মানবতা বিরোধী অপরাধে অভিযুক্তদের গ্রেফতার ও বিচারের দাবিতে রাজধানীতে মানববন্ধন করেছে জামাতে ইসলামের নেতৃত্বাধীন 11 দলীয় জোট। স্পিকারের কাছে স্মারকলিপি জমা দিয়েছেন তারা। মঙ্গলবার দুপুরে জামাতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ারের নেতৃত্বে জোটের সদস্যরা স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিনের কাছে স্মারকলিপি জমা দেন। মানিক মিয়া এভিনিউতে মানববন্ধন করে জামাতে ইসলামের নেতৃত্বাধীন 11 দলীয় জোট। মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেন, স্পিকার আশ্বাস দিয়েছেন তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এ বিষয়ে কথা বলবেন। মানববন্ধনে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বলেন, জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হলে দ্রুত গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে। জনগণের মত জুলাইকে তারা খাটো করার চেষ্টা করছে। বাংলাদেশ রাষ্ট্রটিকে একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে বিনির্মাণ করতে হবে। অবশ্যই জুলাই সনদের যে গণভোটের গণরায়, সেই গণরায়কে অবশ্যই বাস্তবায়ন করতে হবে। আষাঢ়ের এই বর্ষণমুখর দুপুর থেকে দেশ ও জাতির প্রয়োজনে একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়ার জন্য 11 দলের ডাকের সাড়া দিয়ে আজকের এই মানববন্ধন কর্মসূচি যারা সফল করেছেন, আমি 11 দলের পক্ষ থেকে তাদের সকলকে মোবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি। আধুনিক অর্থনৈতিক ব্যবস্থার গতি বাড়াতে বিমা খাতকে একটি শক্ত ও সুনির্দিষ্ট আইনি কাঠামোর মধ্যে এনে জনগণের আস্থা ফেরানো জরুরি বলে মনে করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। রবিবার দুপুরে রাজধানীর অফিসার্স ক্লাবে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি 42তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি মন্তব্য করেন। বিগত আমলের অর্থনৈতিক অনিয়মের চিত্র তুলে ধরে তথ্য সম্প্রচার মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার কেবল গতানুগতিকভাবে দেশ পরিচালনার জন্য ক্ষমতা গ্রহণ করেনি। এই সরকার ভঙ্গুর অর্থনীতি উত্তরাধিকার হিসেবে পেয়েছে। কি পরিমাণ টাকা বিদেশে পাচার হয়েছে, কত টাকা কর ব্যবস্থার বাইরে পড়ে আছে, রাজস্বের আওতায় আনা যায়নি, তা চিহ্নিত করতে হচ্ছে। তিনি আরও বলেন, ক্ষমতায় আসার আগেই সরকারের পক্ষ থেকে রাষ্ট্রের বিভিন্ন সমস্যা চিহ্নিত করা হয়েছে। এখন এই সমস্যাগুলো সংস্কার ও মেরামত করা না হলে সমাধানের মূল লক্ষ্য বাস্তবায়ন করা সহজ হবে না। আমাদের সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে বিগত আমলের একটা ভঙ্গুর অর্থনীতি, একটা দেউলিয়া অর্থনীতিতে রূপান্তরিত হয়েছে। আপনারা সবাই জানেন কি পরিমাণ টাকা এখানে বিদেশে পাচার করা হয়েছে, কি পরিমাণ টাকা
এখানে কর ব্যবস্থার বাইরে পড়ে আছে, কি পরিমাণ টাকা এখানে রাজস্ব আদায়যোগ্য হওয়া সত্ত্বেও রাজস্বের আওতায় আনা যায়নি, এবং রাষ্ট্রের এইভাবে বঞ্চিত হওয়ার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াগুলিকে আমাদের চিহ্নিত করতে হবে। সংবাদ শেষ করব, শিরোনামগুলো আরেকবার জানি। চট্টগ্রামে মৌসুমের সর্বোচ্চ বৃষ্টিতে জলাবদ্ধতা, পাহাড় ও দেয়াল ধসে 4 জনের প্রাণহানি। বান্দরবান ভ্রমণে নিষেধাজ্ঞা, প্লাবিত খাগড়াছড়ির বিভিন্ন এলাকা। সেনাবাহিনীর ওপর জনগণের গভীর আস্থা, বলেছেন প্রধানমন্ত্রী। জাতীয় সংকট ও আইন শৃঙ্খলা রক্ষায় গৌরবময় ভূমিকার প্রশংসা। এনসিপির সমাবেশে হামলা, যুবলীগের 2 নেতা রিমান্ডে। কঠোর আইনি পদক্ষেপের আশ্বাস আইনমন্ত্রীর, ছাড় পাবে না হামলাকারীরা, বলেছেন তথ্য উপদেষ্টা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। ধন্যবাদ।